প্রিয় দর্শক, সালাম এবং শুভেচ্ছা নেবেন। মানুষ এখন ভীষণ ভোকাল, যা সরকারের জন্য বিপদ ডেকে আনবে। কিন্তু সমালোচনা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সরকার হয়তো সেটা বুঝে উঠতে পারছে না। কিছুদিন আগে পুলিশ দেশের বিভিন্ন অঞ্চল থেকে 5 জনকে গ্রেপ্তার করে তুলে নিয়ে যায় অনলাইনে সরকার সম্পর্কে কিছু একটা মন্তব্যের কারণে। আবার ঝিনাইদহে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারির উপর বিএনপির আক্রমণ, নারায়ণগঞ্জে তার সভামঞ্চ ভেঙে দেওয়া, ঝিনাইদহে ভুক্তভোগী পাটোয়ারির পক্ষ থেকে মামলা নিতে পুলিশের গড়িমসি, এই সমস্ত কিছুই ভিন্ন পরিস্থিতির কথা ইঙ্গিত দেয়। আমার ধারণা এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, সরকারের দীর্ঘ পরিকল্পনার অংশ। সরকার সম্ভবত দেখতে চাচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে শেখ হাসিনার পুরানো কৌশল কতটুকু কাজ করে। ভয় দেখিয়ে মানুষের কথা বলা বন্ধ করা, এটা বেশ পুরানো কৌশল। শেখ হাসিনা যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং গুম খুনের মাধ্যমে আতঙ্ক তৈরি করেছিল, বিএনপি হয়তো এখনই সেটা করতে যাচ্ছে না, তবে গুমের অধ্যাদেশ বাতিল করে সেদিকে যাওয়ার রাস্তাটি পরিষ্কার করে রেখেছে। কেন্দ্রীয় ব্যাংক একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং এর উপর নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি সরকার এই ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দিয়েছে একজন ঋণখেলাপি ব্যবসায়ী দলীয় নেতাকে। শুধু তাই নয়, ব্যাংক রেগুলেশন অধ্যাদেশে যুক্ত করেছে ব্যাংক লুটেরাদের ফিরিয়ে আসার সুযোগ, যে কারণে ব্যাংক খেকো এস আলম মতিঝিলে সমাবেশ করে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। আমানতকারীদের পাল্টা প্রতিবাদ এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখে সরকার এবং এস আলম আপাতত পিছু হটেছে। সরকার হয়তো আরও সময় নেবে এস আলমের মতো লুটেরাদের ফিরিয়ে আনতে, তবে তাদের চেষ্টা থেমে থাকবে না। শেখ হাসিনা বিচার বিভাগকে শুধু দলীয়করণই করেননি, রাজনীতিকরণও করেছিলেন, যার কারণে প্রধান বিচারপতিকেও পালাতে হয়েছিল। বিএনপি সহ সকল পক্ষেরই দাবি ছিল স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করা। এই লক্ষ্যে 2025 সালের 30 নভেম্বর প্রতিষ্ঠিত হয় পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে পৃথক সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল করে বিরোধী পক্ষ দমানোর আরেকটি রাস্তা পরিষ্কার করে রাখে। তাছাড়া বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন এবং তার আলোকে সংবিধান সংস্কারেরও বিপক্ষে দাঁড়ায়, বাতিল করে দেয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ। এক কথায় বলা যায়, স্বৈরাচারী কায়দায় দেশ শাসনের সকল মুখ্য উপকরণই এখন বিএনপির হাতে। তাদের কৌশলই ছিল নির্বাচনে বিজয়ের রেশ কাটতে না কাটতেই গণবিরোধী সকল হাতিয়ার আইনগতভাবে বৈধ করে নেওয়া, এবং বিএনপি করেছ তাই। বিএনপির হাতে একক সিদ্ধান্ত নেওয়ার এই ক্ষমতাটি তুলে দেয় রাষ্ট্রযন্ত্রের প্রায় সকল পক্ষ, প্রশাসন, পুলিশ, জেনারেল ওয়াকার এবং ইসি। জোরালো সমর্থনে ছিল লুটেরা ব্যবসায়ী গোষ্ঠী এবং আওয়ামী লীগ। এরা সবাই বিএনপির কাঁধে চড়ে গত 54 বছরের পুরানো বন্দোবস্তে ফিরে যেতে চায়। কিন্তু সাধারণ মানুষ তারা কি চায়? তারা কি চায় পালাক্রমে লুটপাট, টাকা পাচার,
দখল বাণিজ্য, ঋণ খেলাপি চাঁদাবাজি আর মুনাফিকি রাজনীতি। তারা চায় এসবের পরিসমাপ্তি, পরিবর্তন। কাজেই বলা যায় বিএনপি সরকার এবং তার সকল পৃষ্ঠপোষক জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে আছে। তারা তাদের এজেন্ডা, কর্তৃত্ব জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে চাপিয়ে দিতে চাচ্ছে। জনগণের আকাঙ্ক্ষার সাথে তাদের এই বিরোধ মীমাংসা না হলে দেশে স্থিতিশীলতা আর ফিরে আসবে না, বাড়বে সংঘাত, অস্থিরতা, অশান্তি। এখন প্রশ্ন হলো, বিএনপি কি এই বিরোধ মীমাংসার ক্ষমতা রাখে? যে দলে ঋণ খেলাপিদের অবস্থান শক্তিশালী, তারা কিভাবে ব্যাংকিং ব্যবস্থা সুস্থ রাখবে? যারা এসালামের মতো লুটেরাদের শাস্তি না দিয়ে তাদের পুনর্বাসন করে, তারা কিভাবে টাকা পাচার বন্ধ করবে, আর্থিক প্রতিষ্ঠান রক্ষা করবে? যারা দুর্নীতিবাজ আর চাঁদাবাজদের উপর নির্ভর করে দল আর সরকার চালায়, তারা কিভাবে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করবে? আমার ধারণা বিরোধ মীমাংসা বিএনপির ক্ষমতার বাহিরে। সুতরাং দিন শেষে মানুষ তার অধিকারের প্রশ্নে আবারও অভ্যুত্থানের পথ বেছে নেবে। তবে মনে রাখতে হবে, সফল অভ্যুত্থানের জন্য প্রয়োজন একটি দেশপ্রেমিক, গণতান্ত্রিক, মানবিক রাজনৈতিক শক্তির উত্থান। যে শক্তিকে গড়ে উঠতে হবে চাঁদাবাজ এবং লুটেরা ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাবমুক্ত হয়ে। প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে সংগ্রামের ভিতর দিয়ে। সবাইকে ধন্যবাদ।